ঘুঘু দেখছো, ঘুঘুর ফাঁদ দেখো নাই। দর্শক, আজকের পৃথিবীতে আপনি কি জানেন যে যুদ্ধের একটা ভিন্ন রকম চিত্র আছে? শুধুমাত্র অস্ত্র হাতে মাঠে ময়দানে যুদ্ধ করা নয়, এর বাহিরেও একটা যুদ্ধ কিন্তু ঘটে। সেই যুদ্ধটা হচ্ছে পুঁজিবাদের যুদ্ধ। পশ্চিমা রাষ্ট্রগুলা যদি কোনো রাষ্ট্রকে স্যাংশন দিয়ে বসে, তাহলে হয় কি জানেন? যদি সেই দেশটা সেলফ ডেভেলপ না হয়, যে তার সকল কিছু নিজের মাধ্যমে অথবা তার খুবই কঠিন কোনো মিত্রশক্তি না থাকে, তাহলে সেই রাষ্ট্রটার অবস্থা 12টা বাজা যায়। রাশিয়ার মতন রাষ্ট্রই আজকে দিনে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে, যার কারণে দেখেন এশিয়াতে এসে নতুন করে তারা মিত্রশক্তি তৈরি করছে। আর সেখানে ইসরায়েলের যারা মিত্রশক্তি আছে তারা যখন একে একে ব্যক্তি শুরু করছে, এর মাঝখানে আজকে ইসরায়েলের অর্থনৈতিক কী পরিমাণ ভঙ্গুর হয়েছে, জিনিসপত্রের দাম কী পরিমাণ বৃদ্ধি পাইছে, অভ্যন্তরে বাহিরে মিত্ররা পরিণত হচ্ছে শত্রুতে। আর সবচেয়ে বড় খেলাটা শুরু করেছিল প্রথম ধাপে রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে আমি মনে করি এরদোয়ান সাহেব হয়তো পেছনে পেছনে কোনো কিছু করছেন কিনা জানি না, বাট প্রকাশ্যে আরও কিছু করার আছে। আসলে ওনার কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি রাইসির পরে। গাজায় আমাদের যে বীররা আছে, বীরদের প্রকাশ্যে সমর্থন, তাদের চিকিৎসা দেওয়া, এমনকি তাদের বিরুদ্ধে পশ্চিমারা যেই চিন্তাভাবনা করে, অ্যাক্টিভিটিস করে, সেইটাকে ঠোকার জন্য এরদোয়ান সাহেব নানান বক্তব্য দিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে কার্যকরী যে কাজটা করছিলেন সেটা হচ্ছে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছিল তুরস্ক। আর এতেই পুরা ফান্দে পইরা বগা কান্দের মতন অবস্থা ইসরায়েলের। প্রথম দিকে যখন এই সিদ্ধান্তটা এরদোয়ান নিয়েছিল, তখন ইসরায়েলের কিছু মন্ত্রী আসলে বক্তব্য উল্টাপাল্টা দেওয়ার পরে এরদোয়ান বলছিল যে তুরস্ক যুদ্ধের প্রস্তুতি নিতেছে। কেন? কারণ ইসরায়েল ভবিষ্যতে আজকে যদি ফিলিস্তিনকে গ্রাস করতে পারে, সেই গ্রাস একসময় তুরস্কের দিকে আসবে। আর মিশরের নমুনা তো আপনারা দেখতেছিলেন যে মিশরের সাথে কি ঘটছে। আপনার গেল কয়েক দশকে দুই দেশের মধ্যে নানান ধরনের ঝামেলা কিন্তু টুকিটাকি গেছে, কিন্তু এইবারের মতন এভাবে বাণিজ্যিক কোনো প্রভাব আর পড়ে নাই। আর সেই ঝড় সামাল দিতেই অনেকটা কি বলা হয় যে মানে দিশেহারা হচ্ছে ইসরায়েল। বিগত সময়গুলোতে আন্তর্জাতিক বাজারে অন্যান্য পক্ষের তুলনায় বেশ সস্তায় তুরস্ক থেকে বিভিন্ন পণ্য আমদানি করে আসছিল আপনার ইসরায়েলের অর্থনীতিবিদরা মনে করছেন হঠাৎ করেই তুর্কি সরকারের বাণিজ্য বন্ধের সিদ্ধান্তে ইসরায়েলি অর্থনীতিতে আপনার ঘাটতি দেখা দিয়েছে, এবং কি বড় ধরনের ক্ষতির মুখেও আস্তে আস্তে পড়বে দেশটি, যদি না এই চুক্তিটা পুনরায় চালু না হয়। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে তুর্কি পণ্যের বিকল্প উৎস খুঁজতে শুরু করছে ইসরায়েলি ব্যবসায়ীরা। এখন এই যে বিকল্প যে রাস্তা খুঁজতেছে, তো সমস্যা হলো রাস্তাটার মধ্যে তো আরেকটা ট্রিম বসে রয়েছে, সেটাকে ইয়েমেনের বীররা। খবর পাইছেন না যে কী জিনিস দিছে ইরান, যাতে জাহাজগুলারে জায়গা মতো ঠকতে পারে। তো সব কিছু মিলে ইসরায়েলের জন্য যেটা হচ্ছে, দেশের ভেতরে যে আভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙা রাখা, জিনিসপত্রকে জনগণের জন্য দাঁড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যেই মানে একটা বিশাল পণ্যের সম্ভার দরকার, সেখানে কিন্তু একটা বড় ঝামেলায় পড়ে গেছে আপনার এই তুরস্কের সরকার। এভাবে চলতে থাকলে ইসরায়েলের বাণিজ্য মন্ত্রণালয়ের, অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনীতিবিদ শমুয়েল আব্রামজন বলছেন, ইসরায়েলের অন্যতম বাণিজ্য অংশীদার ছিল তুরস্ক। তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে বিকল্প দেশগুলো থেকে আমদানিতে খরচ বেশিটা, তার উপরে সমুদ্রপথে জাহাজগুলো আর আগের মতন আসতে পারতেছে না ইয়েমেনের বীরদের কারণে। তো সব কিছু মিলেয়া তুরস্কের সিদ্ধান্তের জেরে অনেকটা শূন্যতা তৈরি হয়েছে। আর তা পূরণ করার জন্য অলরেডি গ্রিস, ইতালি এবং অন্যান্য দেশের সাথে আপনার দৌড়াদৌড়ি শুরু করছে, কিন্তু তাতে সহসা কিন্তু এই প্রভাব কাটবে না। অর্থনৈতিকভাবে যদি কোনো জাতিকে পঙ্গু করে দেওয়া যায়, তাহলে সেই জাতি ঘানা, নাইজেরিয়া, তারপর আপনারা দেখেন না পাপুয়া গিনি, মানে অনেক জায়গা আছে যে দেশগুলোতে আমরা যে বিভিন্ন কালো কালো মানুষদের দেখি, এগুলো কিন্তু পশ্চিমাদের লুটের ফসল। ধন্যবাদ। এরদোয়ানকে আরও শক্ত ভূমিকা নেওয়া উচিত। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।